ছোঁয়া এখনও সেই দৃশ্যটা ভুলতে পারছে না। হাত পায়ের কাঁপন একটুও কমেনি। বুকটা এখনও টিপটিপ করে যাচ্ছে। লোকটা ভীষণ খারাপ, বাজে একটা লোক। এই লোকটাকে দেখবে না বলে বাবা মাকে ছেড়ে এত দূরে পাড়ি জমালো। পরিচিত কলেজ, পরিচিত বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে চলে আসলো। কিন্তু তাতে কি হলো? লোকটা তো চোখের সামনেই থাকবে, ছোঁয়ার কাছাকাছি। এই লোকটাকে ভুলবে কি করে ছোঁয়া? অনুভূতি থেকে বেরিয়ে আসবে কি করে? প্রথম অনুভূতি কি এত সহজে ভোলা যায়? লোকটাকে ছোঁয়ার ভালো লাগে সেই বাচ্চাসুলভ বয়স থেকে। সবার থেকে আলাদা সে। কথা বলে না, হট্টগোল পছন্দ করে না। সারাক্ষণ একা একা থাকে। মাঝে মধ্যে বাড়িতে আসলে ঈদ বা কোনো অনুষ্ঠানে তখন দেখত তাকে। সেই ভালো লাগাটা পাগলামিতে রূপ নিল যখন সাদি ছোঁয়ার কলেজে চাকরি পেল এবং তাদের ওপর তালায় থাকত। দূর থেকে দেখত আর সবাইকে বলে বেড়াত তার অনুভূতির কথা। সাদির পাশের রুমটা ছোঁয়ার। সে আপাতত বিছানায় শটান হয়ে বসে আছে। একা একা জামা পাল্টাতে পারবে না সে। তাছাড়া সাদির লোমশযুক্ত খালি বুকটাকে ভুলতে পারছে না। আচ্ছা, লোকটা যদি ছোঁয়াকে ভালোবাসত তাহলে কি কাছে টানত? বিয়ে করে নিত? তখন ছোঁয়া লোকটার হাত ধরতে পারত, খালি বুকে মাথা গুজতে পারত। নিজের ভাবনায় নিজেই অবাক হয় ছোঁয়া। কয়েকটা গালি দেয় নিজেকে। ছি হহ, দিন দিন মনটা বেহা হয়ে যাচ্ছে। এই লোকটাকে নিয়ে ভাবা যাবে না, তাকে ইনবোর করতে হবে। লোকটা তোর জন্য না ছোঁয়া। সিমি ছোঁয়ার রুমে আসে লাগেজ হাতে। সেখান থেকে জামা বের করতে করতে ছোঁয়াকে বলে, কেন আসলি? তুই তো বাবাকে ছাড়া একটা দিনও থাকতে পারিস না। তাহলে? ছোঁয়া সিমির থেকে কখনো কিছুই লুকাই না, তাই আজকেও লুকালো না বলেই ফেলে। আমি বন্ধুদের বলেছিলাম সাধু বেবিকে ভালো লাগে। তারা একে একে পুরো কলেজ জানিয়ে দিয়েছে। তার জন্য সাধু আমাকে ক্লাসের সবার সামনে থাপ্পড় মেরেছে এবং বের করে দিয়েছে। সিমি ফোঁস করে শ্বাস টানে। ছোঁয়া, তুই বড় হবি কবে বলতো? মানুষকে কেন জানিয়েছিস? নিশ্চয় তোর জন্য সে টিচারদের সামনেও অপমানিত হয়েছে, সবার হাসির পাত্র হয়েছে। সাদি ভাইয়া একটু অন্য রকম মানুষ। তুই এটা ঠিক করিসনি। ছোঁয়া নিজের ভুলটা বুঝতে পারে। সত্যিই তো, ক্লাসের সবাই সাদিকে দেখে হাসত। ছোঁয়া নিজে কানে শুনেছে একজন স্যার সাদিকে বলেছে, কি ব্যাপার সাদি? শেষমেশ স্টুডেন্টের সাথে রিলেশন? ইটস নট ফেয়ার। সাদি অপমানিত হয়েছে। শুকনো ঢোক গিলে ছোঁয়া মনে মনে বলে, ঢাক ঢোল পিটিয়ে বলে বেরানোটা একদম ঠিক হয়নি। আমার জন্য উনি অপমানিত হল। ঈশ্বর, ছোঁয়া তুই মাথামোটা। সিমি ছোঁয়াকে জামা পাল্টে বিছানা ঠিক করে দিয়ে চলে যায়। সকাল সকাল ঘুম ভেঙে যায় ছোঁয়ার। সে আড়মোড়া ভেঙে বাবাকে কল করে। কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হতে গিয়ে খেয়াল করে একা একা পারবে না। নিজের ওপর চরম বিরক্ত ছোঁয়া। ঘম দেখিয়ে কেন হাত পুড়াতে গেল? অসহ্য। এত সকালে সিমি উঠবে না, তাই ছোঁয়া ছাদে চলে যায়। ঈশ্বর, সেতেই যেন ছোঁয়ার চোখ দুটো চিকচিক করে ওঠে। সাদি পুশআপ দিচ্ছে। লোকটা রোজ সকালে উঠে এক্সারসাইজ করে। ছোঁয়া চুরি করে দেখত। আজকেও তার ব্যতিক্রম নয়। পানি ট্যাঙ্কির পেছনে লুকিয়ে সাদিকে দেখতে থাকে। হাতা কাটা গেঞ্জি, দুই হাতের পেশি ফুলে উঠেছে। ঘামে সারা শরীর ভিজে জুবুথুবু হয়ে আছে। 3/4 প্যান্ট পরেছে। ফর্সা পায়ের কালো লোমগুলো যেন ছোঁয়ার দিকেই তাকিয়ে আছে। নাক বেয়ে ঘাম পড়ে যাচ্ছে। ছোঁয়া গালে হাত দিয়ে দেখতে থাকে। নেশা লেগে যাচ্ছে। সাদির নেশা। এই নেশা বোধহয় এই জীবনে আর কাটবে না। ছোঁয়া দৃষ্টি ফেরাতে গিয়েও পারে না। চোখ দুটো যে বড্ড বেহা। ছোঁয়া, তোর এই সাধু বেবি যদি দেখে না তুই তাকে চোখ দ্বারা ধতারা চিহ্ন খোতারা চিহ্ন ন করছিস, তোকে উল্টো করে গাছে ঝুলিয়ে রাখবে। নিজেকেই নিজে হুমকি দেয় ছোঁয়া। তবুও কাজ হয় না। তার হুমকিতে মন ভয় পায় না। সাবিনা বেগম এক মগ কফি নিয়ে ছাদে আসে। ছেলের পাশে বসে পড়ে। সাদি টাওয়াল দিয়ে শরীর মুছতে মুছতে কফির মগটা হাতে নেয়। তাতে এক চুমুক বসিয়ে মায়ের দিকে তাকায়। সাবিনা সাদিকে দেখছে। মাশাআল্লাহ ছেলে তার। দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আব্বা, আমার একটা কথা শুনবি? সাদি জবাব দেয় না। সে কফিতে আরেকটা চুমুক বসিয়ে খানিকটা জোরে বলে, হেই ইডিয়েট, সামনে আয়। ছোঁয়া মুচকি হেসে আরাম করে বসে সাদিকে দেখতেছিল। বড় মা কি বলে শুনতে চায় সে, কিন্তু হঠাৎ সাদির ডাকে সে শুকনো ঢোক গিলে নড়েচড়ে বসে। বুঝল কি করে গোমরামুখটা? সাবিনা আশেপাশে তাকিয়ে বলে, কাউকেই তো দেখছি না। সাদি মন দিয়ে কফি খাচ্ছে। ছোঁয়া দীর্ঘ শ্বাস ফেলে। লোকটা আর কথা বলবে না জানা আছে তার। একটা কথা যে গলা দিয়ে বেরিয়েছে এতেই ধন্য ছোঁয়া।
সে এক লাফে ট্যাঙ্কির পেছনে থেকে বেরিয়ে এসে এক গাল হেসে বলে, ওহহ বড় মা তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে শেষমেশ এখানে চলে আসলাম। তারপর সাদিকে ভালো করে দেখে বলে, এ বাবা সাধু স্যার থুক্কু বেবি না না থুক্কু ভাইয়া আপনি এরকম অর্ধেক পোশাক পরে আছেন কেন? ছি ছি আমি লজ্জায় মরে যাচ্ছি। লজ্জা পাওয়ার ভান করে বলে ছোঁয়া। সাদি সরু চোখে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। লোকটা কি সুন্দর করে তাকাতে জানে না? আরে হো ভাই ছেলে মানুষের চোখের দৃষ্টি থাকবে নরম কোমল, দেখলেই নেশা ধরে যাবে, কিন্তু এনার চোখের দৃষ্টি আগুনের মতো, তাকালেই হাঁটু কাঁপতে শুরু করে। ছোঁয়া শুকনো ঢোক গিলে বলে, বোবর মা চলো তো, তোমার সাথে কথা আছে আমার। সাবিনা সাদির চুলে হাত বুলিয়ে দেয়। তারপর ছোঁয়াকে বলে, সাদির সাথে একটু কথা আছে আমার। ছোঁয়া ফট করে সাবিনার পাশে বসে পড়ে। বলো বলো, আমিও শুনতে চাই। সাবিনা মুচকি হাসে, ছোঁয়াকে এক হাতে টেনে নিজের কাছে নেয়। তারপর বলে, আব্বা আমি চাইছিলাম তুই বিয়ে কর, তোর একটা সংসার হলে আমি নিশ্চিত মনে মরতে পারব। ছোঁয়া বলে, হ্যাঁ হ্যাঁ আমিও তাই বলি, কতদিন বিয়ে খাই না, আহা পেট পুড়ে খাব। বলছি কি বড়মা, এত মেয়ে দেখার কি আছে? হাতের কাছে কত ভালো ভালো মেয়ে আছে। এই যে আমাকেই দেখো না, কত সুন্দর কিউট, আমার মতোই একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও। সাবিনা ছোঁয়ার কথায় হাসে, তিনিও চায় ছোঁয়াকে ছেলের বউ বানাতে। কেন জানি মনে হয় এই মেয়েটাই পারবে তার এই গোমরামুখ ছেলেটাকে ভালো রাখতে। তখনই ছোঁয়া ভাবনায় ডুব দেয়, ওনার সাথে বিয়ে হলে সংসার করবে কি করে? উনি যে নিরামিষ, কথাই বলে না। দেখা গেল ছোঁয়াকে টুপ করে বারান্দা দিয়ে ফেলে দিল, বা হাত পা বেঁধে খাটের তলায় রেখে দিল। তখন রোমাঞ্চ যে ওনার দ্বারা হবে না এটা ছোঁয়া জানে। সাদি উঠে পড়ে, ছোঁয়ার ভাবনায় ব্যাঘাত ঘটে, না হলে আরও একটু কল্পনার করত সে। ঠিক আছে মেয়ে দেখো, তবে এর মতো আধপাগল যেন না হয়, বলেই সে চলে যায়। ছোঁয়া দাঁত কটমট করে তাকিয়ে থাকে সাদির যাওয়ার দিকে। তাকে আধপাগল বলে গেল? সাবিনা হতাশ হয়, বুঝে যায় তার ছেলের ছোঁয়াকে পছন্দ না। বড় মা আমি আধপাগল? আমার সাধু যখন বলেছে তখন তুই আধপাগলি। ছোঁয়া অবাক হয়ে যায়, মনে মনে প্রতিজ্ঞা করে ফেলে, এই আধপাগলের জন্যই একদিন আপনি ফুল পাগল হবেন বলে রাখলাম। কথায় থাকে না, শখের পুরুষকে দেখে শখ মেটে না। ছোঁয়ার ব্যাপারটাও তেমন, শখের পুরুষ এত আকর্ষণীয় কেন হয়? এত লোভ কেন জন্মায় তার প্রতি? এই যে ছোঁয়া মানুষটাকে এত দেখে তবুও তো মন ভরে না, আরও দেখতে ইচ্ছে করে। সে খাচ্ছে, কোনো দিকে না তাকিয়ে খেয়ে যাচ্ছে। ছোঁয়া নিজের খাওয়া রেখে তাকেই দেখতে ব্যস্ত। এই ছেলেটা মারুক কাটুক অপমান করুক, তবুও ছোঁয়ার এই ছেলেটাকে চায়। তুমি সুখ না হয়ে দুঃখ হও, তবুও অন্যের না হয়ে আমার হও। মনে মনে কয়েকবার কথাটা বলে ছোঁয়া এখানকার কলেজে ভর্তি হবে নাকি আবার ফিরে যাবে? সিফাতের কথায় সাদির থেকে দৃষ্টি ফিরিয়ে নেয় ছোঁয়া। সত্যিই তো কি করবে? এখানকার কলেজে ভর্তি হবে, কিন্তু কিছুদিন পরে সাদি নতুন জব পেলে তো আবার চলে যাবে দূরে কোথাও। তখন কি করবে? কি করে দেখবে সাদিকে? ছোঁয়ার চোখে পানি চলে আসে। মমতা বেগম তার গালে রুটি পুড়ে দিয়েছে। সে কোনোরকমে রুটি গিলে বলে, আমাকে বিয়ে দিয়ে দাও জিজু, আমি পাগল হয়ে যাচ্ছি। বিয়ে হয়ে গেলে নিশ্চয় তাকে এতটা মনে পড়বে না। সকলে অবাক হয়ে তাকায় ছোঁয়ার দিকে। সিমি বুঝতে পারে ছোঁয়ার কথার মানে। সাবিনা বেগম হাত বুলিয়ে দেয় মাথায়। ছোঁয়া যে মজা করে বলছে না সেটা তার চোখের পানি দেখেই বোঝা যাচ্ছে। সাদি বিরক্ত হয়, রুটির মধ্যে করলা ভাজি দিয়ে তা মুখে পুরে এক পলক তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া তাকিয়েই ছিল তাই চোখাচোখি হয়ে যায়। সাদি চোখ ফিরিয়ে নিয়ে নিজের খাওয়াতে মন দেয়। সাবিনা বেগম ছোঁয়ার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, সোনা মা কান্না করে না, সাদুর বিয়েটা দিয়েই তোমাকে বিয়ে দিয়ে দেব। ছোঁয়ার কান্না থামে না। সাদির বিয়ে হয়ে যাবে, বুকটা অসম্ভবভাবে পুড়তে থাকে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারে না। আমি বিয়েটা করতে দিব না। আমার ফিলিংস কি এত সস্তা নাকি? ভালোবেসেছি মানে আমারই হতে হবে। বিয়ে করতে যাবে, তারা চিহ্ন ন করে ফেলব আমি। নিজেকে শান্ত করার জন্য মনে মনে বলে ছোঁয়া, আব্বা আমি মেয়ে পেয়ে গিয়েছি, তোর ছোট ফুপির ভাসুরের মেয়ে। মেয়েটা মাশাআল্লাহ অনার্স শেষ করেছে, আজকেই দেখতে যাব ভাবছি। তুই কি বলিস? সাদি জবাব দেয় না। সিফাত ভ্রু কুচকে তাকায়। তার গম্ভীর ভাই বিয়ে করবে? তবে সে খুশি। বিয়ে করলে হয়তো এই গম্ভীর ভাবটা চলে যাবে। সিমি বোনের দিকে তাকিয়ে আছে।
সে কখনোই চায় না ছোঁয়ার সাথে সাদির কোনো সম্পর্ক হোক। ছোঁয়া উড়ন্ত একটা পাখি, সাদির মতো লোহার খাঁচা তার জন্য না। মমতা বেগম এক গাল হেসে বলে, আজকেই জামু বউ, দেরি করমু কেন? পছন্দ হইলে আজকেই আংটি পরিয়ে দিমু। আর এই সপ্তাহের মধ্যেই বিয়ে ফাইনাল করমু। তোমার আব্বার তো আবার মাথা গরম। চাকরি হইলেই বাড়ি থেকে চলে যাইব। আমরা বাইচা আছি কি না মইরা গেছি খবরটাও তো নিব না। সাথে বউ পাঠিয়ে দিতে পারলে নিশ্চিত হওয়া যাবে। সে অন্তত একটু খবর টবর দিবে। মমতা সঠিক কথা বলেছেন। তার সিদ্ধান্তকে সবাই সাই জানায়। ছোঁয়ার আর খাওয়া হয় না। সে উঠে চলে যায়। পেছনে থেকে মমতা বেগম ডাকে, কিন্তু সে পেছনে ফিরে তাকায় না। ছোঁয়ার দিকে মন না দিয়ে সবাই মেয়ে দেখতে যাওয়ার কথা বলতে থাকে। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। সাদি রুমে ঢুকতেই দেখতে পায় ছোঁয়া তার বিছানায় বসে আছে এবং তারই টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে নাক মুছছে। সাদি চুপচাপ রুমে ঢুকে টেবিলের ওপর থেকে ফোন নিয়ে সোফায় বসে পড়ে। ছোঁয়া তাকিয়ে আছে। সাদি কিছু বলবে তার অপেক্ষায়, কিন্তু গোমরামুখ জলহস্তি কিছুই বলছে না। একটা মানুষ এমন কি করে হতে পারে? সাদি কিছু বলবে না বুঝতে পেরে ছোঁয়া বিছানায় টিস্যু ফেলে সাদির সামনে গিয়ে দাঁড়ায়। আপনি কেন বিয়ে করবেন? সাদি ফোনের স্ক্রিনে চোখ রেখেই জবাব দেয়। আরেকটা তারা চিহ্ন, পপ তারা চিহ্ন রখেতে না চাইলে বেরিয়ে যাও। ছোঁয়া সাদির পাশে বসে পড়ে। যাব না। আপনার বাড়ি নাকি এটা? মালিকের মতো ধমকাচ্ছেন। এটা আমার দাদার বাড়ি। এই বাড়ির আনাচে কানাচে আমার অধিকার রয়েছে। আমি যেখানে খুশি বসতে পারি, যেখানে খুশি যেতে পারি। আপনি বলার কে? হু আর ইউ? সাদি জবাব দেয় না। সে ফোনে ইন্টারেস্টিং কিছু দেখছে। ছোঁয়ার কথা তার কানে ঢুকেছে কি না বোঝা মুশকিল। ছোঁয়া বিরক্ত হয়। এই পাথরকে কি করে বোঝাবে সে? আপনি কেন বুঝতে পারছেন না? খানিকটা চেঁচিয়ে বলে ছোঁয়া। সাদি ফোন রেখে চোখ বন্ধ করে শ্বাস টানে। শাট আপ ইডিয়েট। যাও এখান থেকে। আদারওয়াইজ তারা চিহ্ন, পপ তারা চিহ্ন রে গাল লাল করে দিব। ছোঁয়া দুই হাতে চুপ টেনে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকে। তারপর হাতের সামনে থাকা সাদির ল্যাপটপ ফ্লোরে ফেলে দেয়। সাদি কিছুই বলে না। সে ফোন দেখছে। ছোঁয়া সাদির ফোনটা নিয়ে দেয়ালে ছুঁড়ে মারে। সাদি অগ্নি দৃষ্টিতে তাকায় তাকায়। ছোঁয়া দাঁতে দাঁত চেপে সাদির মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, বিয়ে আপনার আমাকেই করতে হবে। চ্যালেঞ্জ করলাম আপনাকে। আপনার রুমে, আপনার খাটে, আপনার পাশে আমি ছাড়া অন্য কোনো মেয়ের এতটুকু ছায়াও আসতে দিব না আমি। আমি ছাড়া অন্য কোনো মেয়েকে টাচ করার কথা ভুলে যান। চাপকে তো আমি গাল লাল করতে পারবো না, তবে আপনার চুল টেনে ছিঁড়তে পারব। শয়তান বেডা। বলেই ছোঁয়া হনহনিয়ে চলে যায়। সাদি ছোঁয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ল্যাপটপ নষ্ট হয়ে গিয়েছে। এটা ভাঙাতে কোনো সমস্যা নেই, কিন্তু ফোন? প্রথম মাসের বেতন দিয়ে অল্প দামে ফোনটা কিনেছিল সাদি। চাকরি নেই, হাতে টাকা নেই, এখন ফোনটাও গেল। বিরক্ততে চোখ মুখ কুঁচকে ফেলে সাদি। আবার সেই বাবার কাছে হাত পাততে হবে? আন্ডারস্কোর আন্ডারস্কোর। ছোঁয়া খুশি হয়েছে ফোনটা ভাঙতে পেরে। কথায় কথায় রাগ দেখানো না। এবার থেকে এভাবেই প্রতিশোধ নিতে হবে। ছোঁয়া নিজের ফোনে একটা গান চালিয়ে ওড়না ফেলে উড়াধুরা নাচতে থাকে। ফোন আর ল্যাপটপ ভেঙে তার মনে হচ্ছে সে বিশ্ব জয় করে ফেলেছে। কিন্তু ছোঁয়ার নাচ বেশিক্ষণ টিকতে পারে না। সাদি হনহনিয়ে ছোঁয়ার রুমে ঢুকে পড়ে। বিছানা থেকে ফোনটা নিতে যেতেই ছোঁয়া খপ করে নিজের ফোনটা ধরে ফেলে। আমার ফোন ভাঙবেন না। কয়দিন আগে বাবা এক বস্তা টাকা দিয়ে কিনে দিয়েছে। সাদি ছোঁয়ার হাতের দিকে তাকায়। পোড়া হাত দিয়ে শক্ত করে ধরেছে। সিন ক্রিয়েট করো না, ফোনটা দাও, আমার ইম্পর্টেন্ট কল আসবে। ছোঁয়া বুঝতে পারে তার ফোনটা এখন লাটসাহেব নিয়ে যাবে। ফোনটা দিলে বিয়ে করবেন বলেন। সাদি ছোঁয়ার কথা কানে নেয় না। আস্তে করে ছোঁয়ার হাতটা ধরে। প্রথমবার সাদির ছোঁয়া পেল ছোঁয়া। অদ্ভুতভাবে শরীরটা কেঁপে ওঠে। চোখ দুটো বন্ধ করে ফেলে। সাদি বা হাতটা ধরে ডান হাত থেকে ফোনটা নিয়ে নেয়। আপনার ছোঁয়ায় মধু মেশানো আছে গোমরামুখ। সেই মধু আমার হৃদয়হরণ করে নিচ্ছে। সাদি ছেড়ে দিতে চায় ছোঁয়ার হাত, কিন্তু তখনই ছোঁয়া একটা অদ্ভুত কাজ করে ফেলে। ছোঁয়া ড্রয়িং রুমে সোফায় বসেছিল। তার মন খারাপ। মনটা কখনো ভালোই হয় না। লোকটার মায়া তাকে এমনভাবে বশ করে রেখেছে, ছোঁয়া আস্তে আস্তে ভালো থাকতেই ভুলে যাচ্ছে। বেহা হয়ে গেছে। তার বিয়ের কথা যতবার মাথায় আসছে ততবারই হাত পায়ের কাঁপন বেড়ে যাচ্ছে। কোথাও লুকিয়ে ফেলতে ইচ্ছে করছে তাকে। ছোঁয়া কি করে সহ্য করবে? বিকেলে মেয়ে দেখতে যাওয়া হবে।
মেয়ে সবার পছন্দ হবে সেটা ছোঁয়ার জানা। তারপর শাদির বিয়ে হয়ে যাবে। মেয়েটা শাদিকে টাচ করবে, শাদির সাথে থাকবে। গম্ভীর মানবটার হৃদয়েও মেয়েটা একসময় জায়গা করে নিবে, হয়ে উঠবে মেয়েটার হৃদয়হরণী। আর ছোঁয়া সারা জীবন হতাশা নিয়ে বেঁচে থাকবে। কান্না পায় ছোঁয়ার, ভীষণ কান্না পাচ্ছে, ভীষণ অসহায় লাগছে। কি করবে? কোথায় গেলে শাদিকে পাবে? কার কাছে বলবে? কে সাহায্য করবে? চোখের পানি মুছে নেয় ছোঁয়া। কেউ দেখলে কি জবাব দেবে? মন ভালো করতে বাসা থেকে বের হয়। বাড়ির সামনে বিশাল বড় বাগান। এই বাগানটা তুষার চৌধুরী বানিয়েছে। সব ধরনের গাছ আছে এই বাগানে। খুব সুন্দর বাগানটা। আরে হহ, তুমি ছোঁয়া না? ছোঁয়া চমকে পেছনে তাকায়। শাদির সাথে একটা ছেলে বাইরে থেকে আসলো মনে হচ্ছে। এই ছেলেকে চেনে ছোঁয়া, ছোটবেলায় দেখত শাদির সাথে। শাদির একমাত্র বন্ধু সে। আরে হো, আপনি সামির ভাই না? ছোটবেলায় সারাক্ষণ আপনার নাকে সর্দি লেগে থাকত। স্বামীরের হাসি মুখটা চুপসে যায়। শাদির সামনে লজ্জায় পড়ে যায় সে। ছোঁয়া আসলে কথাটা বলতে চায়নি, মুখ ফসকে বেরিয়ে গেছে। তোমার তো সর্দিতে গাল দুটো টইটুম্ব হয়ে থাকত। এভাবে পাল্টা ছোঁয়াকে ফাঁসানো হবে ছোঁয়া বুঝতেও পারেনি। শাদির সামনে অপমান। প্রসঙ্গ পাল্টে বলে, কোথায় গিয়েছিলেন ভাইয়া? বন্ধু আমার বউ দেখতে যাবে, তাই পার্লারে নিয়ে গিয়েছিলাম। মশকরা করে বলে সামির। সত্যি সেলুনে গিয়েছিল। ঘন চাপ দাড়িগুলো পরিপাটি করে কেটেছে, চুলগুলো অনেকটা ছোট করেছে। মেজাজ বিগড়ে যায় ছোঁয়া। শাদির দিকে এক পলক তাকিয়ে চলে যায়। বেছে বেছে সবথেকে বড় আম গাছটাই উঠে পড়ে ছোঁয়া। ছোট থেকেই গাছে ওঠাতে পটু ছোঁয়া। জ্যৈষ্ঠ মাস, গাছে পাকা পাকা আমগুলো ছোঁয়ার দিকেই যেন তাকিয়ে আছে। ছোঁয়া আম খেতে থাকে আর কাঁদতে থাকে। মনে মনে সাদিকে হাজারখানা গালি দেয়। সাদি নিজের রুম থেকে ছোঁয়াকে দেখতে পায়। বিরক্তিতে কপালে তিনটে ভাঁজ পড়ে তার। একটা মানুষ কতটা ইডিয়েট হলে এত বড় গাছে উঠতে পারে? সাদি বেকনিতে আসে, ওইখান থেকে নামো ইডিয়েট। হঠাৎ সাদির ধমকে চমকে ওঠে ছোঁয়া। আমের আটি পুরোটা মুখে ঢুকিয়ে ফেলেছিল। ফেলে দেয়, গাল ফুলিয়ে বলে, নামবো না আপনার কি? আমি আসলে চাপকে চাপকে নামাবো স্টুপিড। সাদির ঠান্ডা ধমকে মুখ বাঁকিয়ে নেমে পড়ে ছোঁয়া। লোকটা পাষাণ, ভীষণ পাষাণ। বিকেলে সবাই মিলে বের হয়। সাদি যেতে চায়নি, মায়ের জোরাজোরিতে যেতে বাধ্য হচ্ছে। গাড়িতে সাদির পাশেই ছোঁয়া বসেছে। অবশ্যই ইচ্ছে করে বসেনি, পরিস্থিতির চাপে বসতে হয়েছে। সিফাত ড্রাইভ করছে, তার পাশে সিমি বসেছে পরীকে কোলে নিয়ে। জিজু আমি বিয়ে করব। হ্যাঁ করবে তো, রাজপুত্র এনে দিব তোমার জন্য। আমার এখনই বিয়ে করতে মন চাচ্ছে। সিফাত সিমির দিকে এক পলক তাকায়। সিমি দাঁতে দাঁত চেপে বলে ওঠে, বাবাকে বলবে? অবশ্যই বলবা, এখনই কল করো। আমি বিয়ে করব তো করবই। সাদি এতক্ষণ চুপচাপ থাকলেও এখন আর পারছে না। মেয়েটা অতিরিক্ত বাড়াবাড়ি করে, সব কিছুতেই তার বাড়াবাড়ি। ইচ্ছে করছে আরেকটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু ব্যাপারটা খারাপ দেখায় তাই পারছে না। বয়স কত তোমার? গম্ভীর গলায় জিজ্ঞেস করে সাদি। ছোঁয়া ভেঙচি কেটে বলে, 17 বছর 2 মাস 5 দিন বয়স আমার। বিয়ের জন্য পারফেক্ট বয়স। আমার একটা বন্ধুর বিয়ে হয়েছে 14 বছরে, তার একটা মেয়ে হয়েছে। সেই হিসেবে আমার বিয়ের বয়স পার হয়ে গেছে। এখনই বিয়ে না করলে পিছিয়ে পড়ব আমি। আমাকে বিয়ে করতে হবে। সাদি ফোঁস করে শ্বাস টানে। সিফাত শুকনো ঢোক গিলে। পরিও এতক্ষণ ছোঁয়ার কথা শুনছিল। সে বলে ওঠে, মাম্মা আমিও বিয়ে করব। সিমি হতাশ হয়। সিফাত হেসে ফেলে মেয়ের কথা শুনে। সাদি পকেট থেকে হেডফোন বের করতে করতে বিড়বিড় করে বলে, ইডিয়েট। ছোঁয়া আবার বলে ওঠে, হয় আমাকে বিয়ে দাও, না হলে বাবার কাছে দিয়ে আসো। আমি এখানে থাকতে চাই না। এসেছিলাম শান্তি পেতে, অশান্তি পেছনে পেছনে হাজির। আমি না জাস্ট পাগল হয়ে যাচ্ছি। সাদি ফোনে গান চালিয়ে হেডফোন ছোঁয়ার কানে গুজে দিয়ে ফোনটা ছোঁয়ার কোলের ওপর রাখে। ছোঁয়া বড় বড় চোখ করো সাদির দিকে তাকায়। সাদি চোখ বন্ধ করে সিটে মাথা ঠেকিয়ে আছে। সিমি মুচকি হাস। ঠিক করেছে। রাগে দুঃখে অভিমানে ছোঁয়ার চোখে পানি চলে আসে। কেউ কেন তাকে বুঝছে না? কেন? সাবিনা বেগমের ঠোঁটের কোণা থেকে হাসি সরছেই না। তুষারও বেশ খুশি। মেয়ে তারা আগেও দেখেছে। মাশাআল্লাহ অনেক ভালো মেয়ে। আজকেই আংটি পরাবে বলে ঠিক করে ফেলেছে। ড্রয়িং রুমে বসেছে সবাই। ছোঁয়ার ভীষণ বিরক্ত লাগছে। তারা খোশ গল্প শুরু করে দিয়েছে, যেটা ভালো লাগছে না ছোঁয়ার।
সাদি নিচের দিকে তাকিয়ে বসে আছে। একটু পরে মেয়েকে নিয়ে আসা হয়। সাবিনা বেগম আর মমতা বেগমের মাঝখানে মেয়েকে বসানো হয়। কথার এক পর্যায়ে সাদিকে বলা হয় তাকে আংটি পরিয়ে দিতে। মা, তুমিই পরিয়ে দাও। ছেলের কথায় খুশিতে গদগদ হয়ে সাবিনা আংটি পরিয়ে দেয় মায়াকে। বিয়ের কথা ফাইনাল করেই খাবার মুখে তুলবে ওনারা, তাই তাড়াতাড়ি ঠিক করে ফেলা হয়। সামনে শুক্রবারেই বিয়ে। এবার সাদি এবং মায়াকে আলাদা কথা বলতে পাঠানো হয়। ছোঁয়ার ভীষণ অস্থির লাগছে। সকালে একটু খেয়েছিল সারাদিন, একটা আম ছাড়া আর পেটে কিছুই পড়েনি। ছোঁয়া বেশ বুঝতে পারছে যে কোনো মুহূর্তে সে মাথা ঘুরে পড়ে যাবে। এখানে সে সিন ক্রিয়েট করতে চায় না, তাই কাউকে কিছু না বলে আস্তে আস্তে বেরিয়ে যায় এই বাড়ি থেকে। কেউ তাকে খেয়ালই করে না। গাড়ির কাছাকাছি যেতেই মাথা ঘুরে আসে, চোখ দুটো অন্ধকার হয়ে আসে। গাড়ির চাবি আনেনি সে। ভেবেছিল গাড়িতে বসে থাকবে, কিন্তু এবার এত কিছু ভাবার সময় ছোঁয়ার হয় না। আস্তে আস্তে ঢলে পড়ে সে। মাটিতে পড়ার আগেই কেউ একজন খুব যত্ন করে ধরে ফেলে ছোঁয়াকে। নরম তুলতুলে দেহখানা বুকের মধ্যে চেপে ধরে। ছোঁয়াকে গাড়িতে বসিয়ে ফোঁস করে শ্বাস টানে সাদি। ওয়ালেট ফেলে গিয়েছিল সে, সেটাই নিতে এসেছিল। ছোঁয়াকে পড়ে যেতে দেখে না ধরে পারেনি। চোখ বন্ধ করে সিটে মাথা ঠেকিয়ে বসে আছে ছোঁয়া। ঘামে শরীর ভিজে গেছে, অস্থির লাগছে তার। স্পষ্ট বুঝতে পারছে পাশে সাদি বসেছে, কিন্তু কিছু বলতে পারছে না। ইচ্ছে করছে চিৎকার করে বলতে, আপনি বিয়েটা করবেন না সাদি, প্লিজ বিয়েটা করিয়েন না। আপনাকে অন্য কারো সাথে সহ্য করতে পারবো না আমি। কিন্তু গলা দিয়ে কথা বেরুচ্ছে না। আর ইউ ওকে? সাদি জিজ্ঞেস করে। ছোঁয়া জবাব দেয় না। সাদি ছোঁয়ার দিকে তাকাতেই দেখতে পায় মেয়েটার শরীর ঘামে ভিজে যাচ্ছে। হাঁসফাঁস করছে মেয়েটা। সাদি কাচ বন্ধ করে এসি চালিয়ে দেয়। ছোঁয়ার গলার সাথে প্যাঁচানো ওড়নাটা খুলে দেয়। পিঠের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো এলোমেলোভাবেই ঝুঁটি করে দেয়। পানির বোতলের সিপি খুলে ছোঁয়ার মুখের সামনে ধরে। হাঁ করে পানি খেয়ে নেয় ছোঁয়া। এবার একটু ভালো লাগছে। ছোঁয়া ঘাড় বাঁকিয়ে সাদির দিকে তাকায়। কিছু একটা ছিল ছোঁয়ার চোখে যা সাদিকে অস্থির করে তুলছে। সাদি নিজের কপালে হাত বুলায়। বলার মতো অনেক কথা থাকলেও সে বলতে পারছে না। থাকো, আসছি আমি। সাদি নেমে যায়। ছোঁয়া তাকিয়ে থাকে। মানুষটা চলে গেল, হারিয়ে যাচ্ছে, ছোঁয়ার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মায়া ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি সাদির দিকেই। মায়ার চোখে মুখে খুশির ঝিলিক। সাদমান চৌধুরীকে জিতে নিচ্ছে যে। খুশি হবে না? ছোঁয়ার কান্না পায়, কিন্তু এখন আর কাঁদে না। মনে মনে বিড়বিড় করে বলে, আমার অনুভূতি যদি মিথ্যে হয় তবে তিনি অন্যের হোক, কিন্তু আমার মনে যদি তার প্রতি অসীম ভালোবাসা থেকে থাকে, সে আমারই হবে। আমার আল্লাহ আমাকে হতাশ করবেন না। আমি তাকে পাবই পাব। ছোঁয়ার খারাপ লাগছে জেনে সিমি চলে আসে। পরীকে রেখে দিয়েছে সাবিনা। সিমি ড্রাইভ করতে জানে। সে ছোঁয়াকে কোনো প্রকার প্রশ্ন না করে ড্রাইভ করে বাড়ি চলে আসে। পরের সকালটা হয় একদম অন্য রকম। আড়মোড়া ভেঙে চোখ খুলতেই ছোঁয়া একটু হাসে। সারা রাত ভেবেছে, একটা ছেলের জন্য আর যাই হোক এভাবে ভেঙে পড়া ঠিক না। বাবা অনেকবার কল করেছে। ছোঁয়া হাসি মুখে কথা বলতে পারিনি। ছোঁয়া বুঝতে পারে তার জন্য তার বাবারও মন খারাপ। আজকে তিনি আসছে বাড়িতে। আর যাই হোক, বাবার সামনে মন খারাপ করে থাকলে বাবা কষ্ট পাবে। সে বিয়ে করছে, করুক। এরকম কান্নাকাটি করে তো আর বিয়ে আটকানো যাবে না। কপালে থাকলে এমনিতেই বিয়ে আটকে যাবে। সবটাই ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করে যাচ্ছে। বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নেয় ছোঁয়া। হাতের ব্যথা অনেকটাই কমে গেছে। ঘা শুকিয়ে গেছে। গলায় ওড়না পেঁচিয়ে এক দৌড় দেয় ছোঁয়া। সাদি সিঁড়ি বেয়ে নামছিল। ছোঁয়া তাকে খেয়ালই করেনি। দৌড়ে নামতে গিয়ে সাদির সাথে ধাক্কা লেগে যায়। সাদি বসে পড়ে। ছোঁয়া গিয়ে সোজা ফ্লোরে পড়ে যায়। খুব একটা ব্যথা পায়নি সে। সাদির দিকে এক পলক তাকিয়ে মুখ বাঁকিয়ে উঠে পড়ে ছোঁয়া। চোখে দেখেন না, নাকি বিয়ের খুশিতে চোখ খেয়ে ফেলছেন? আজাইরা। সাদি দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে যায়। ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে সোফায় গিয়ে বসে। বেশ অবাক হয়েছে সে ছোঁয়াকে দেখে। আবার ভালোও লাগছে, যাক মেয়েটা তাহলে স্বাভাবিক হয়েছে। ছোঁয়া রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলে, বড় মা, খেতে দাও। কাল থেকে যে আমি না খাওয়া, একবারও তো খোঁজ নিলে না। আমার আপন আপি, আপন দাদি, আপন বড় বাবা কেউই খোঁজ নিল না আমার। আমি কি বোঝা হয়ে গেছি? নাকি একদিন খাইনি বলে তোমাদের চাল বেঁচে গেছে কোনটা? সাবিনা মুচকি হাসে। ছেলের বিয়ের চিন্তায় মেয়েটার কথা বলেই গিয়েছিল তিনি।
সিমি পরোটা নিয়ে ছোঁয়ার সামনে আসে, ছিঁড়ে তাতে ডিম পুড়ে মুখের সামনে ধরে। এভাবে খাবো না আমি, আমাকে কি তোমার বাচ্চা মনে হয় নাকি? টেবিলে বসে পানি নিয়ে আরামসে খাবো আমি, বাচ্চাদের মতো ঘুরে ঘুরে খাওয়ার স্বভাব আমার নেই। বলেই টেবিলে গিয়ে বসে ছোঁয়া। সাদি পেপারে চোখ বুলাচ্ছে, ভাঙা রেডিওর জন্য পড়তে পারছে না। সিমি মুচকি হেসে ছোঁয়ার পেছনে পেছনে এসে তাকে খাইয়ে দিতে খাবে। খাওয়া শেষে সিমি চলে যায়। ছোঁয়া টিস্যু দিয়ে মুখ মুছে বলে, বড় মা আমার জন্য সুন্দর ছেলে দেখবা। ৩০-৩২ বছরের খুনখুনে বুড়ো খ্যাটখ্যাটে স্বভাবের ছেলে আমার পছন্দ না। আমি একটা সুন্দরী মেয়ে, আমি সুন্দর স্মার্ট তারা চিহ্নট ছেলে ডিজার্ভ করি আমি। সেরকম একটা ছেলে জলদি খুঁজে আনো। সাদি ছোঁয়ার দিকে তাকায়, নিজেকে বুড়ো বলাতে বেশ গায়ে লেগেছে তার। ইচ্ছে করছে মেয়েটাকে তুলে ছাদ থেকে ফেলে দিতে, বা ২-৪টা কথা শুনিয়ে দিতে, কিন্তু এটা তার স্বভাবের সাথে যায় না, তাই সরু চোখে তাকিয়েই থাকে। ছোঁয়া ভুলেও সাদির দিকে তাকায়নি। সাবিনা টেবিলে খাবার রাখতে রাখতে বলে, ঠিক আছে ঠিক আছে, তুই যা বলবি তাই হবে, ইডিয়েট। বলেই সাদি চলে যায়। সে এসেছিল খেতে, কিন্তু তার খাওয়ার মুড চলে গেছে। ছোঁয়া সাদির চলে যাওয়ার দিকে তাকিয়ে ভেঙচি কাটে। সাজ্জাদ এসে ছোঁয়ার পাশে বসে, মামুনি চলো তোমাকে আজকে ভর্তি করিয়ে দিয়ে আসি। ছোঁয়া চেয়ার টেনে সাজ্জাদের একদম কাছাকাছি বসে, বড় বাবা তোমার ছেলের ফোন ভেঙে ফেলেছি আমি, ল্যাপটপও ভেঙেছি, সে এখন আমার ফোন চালাচ্ছে, তাকে টাকা দিও বা কিনে দিও, সে তো জীবনেও চাইবে না। সাজ্জাদ খুশি হয়, তখনই বেরিয়ে পড়ে, তার ছেলের অসুবিধা হচ্ছে নিশ্চয়। জীবনেও সাদি তাকে বাবা বলে ডাকেনি, কখনো কোনো আবদার করেনি, বাবার হাত ধরে স্কুলে যায়নি। ছেলের আবদার পূরণের জন্য অপেক্ষা করে সাজ্জাদ। তার ছেলেটা এমন স্বভাবের কেনে হলো বুঝতে পারে না তিনি। ছোঁয়া নিজের রুমে যাচ্ছিল, প্রথমে সাদির রুম তারপরেই ছোঁয়ার রুম। সাদি গম্ভীর গলায় বলে, তোমার সাথে কথা আছে এখানে এসো। ছোঁয়া যেন কথাটা শুনতেই পায়নি, তেমন ভাব করে চলে যেতে নেয়। সাদি ছোঁয়ার হাত ধরে, ইডিয়েট বলছি না কথা আছে। ছোঁয়া সাদির দিকে তাকায়, সরি ভাইয়া, আমি দেশের প্রেসিডেন্ট না যে আমার সাথে আপনার কথা থাকবে। আপনার সাথে কথা বলার এতটুকুও ইন্টারেস্ট নেই আমার, আর আপনার রুমে তো আরও যাব না। ছোঁয়া চৌধুরী যার তার রুমে যায় না, বলেই সাদির হাত ছাড়িয়ে নিতে চায়, পারে না। সাদি শক্ত করে ধরে রেখেছে। ছোঁয়া গোল গোল চোখে তাকায় সাদির দিকে, হাত ছাড়ুন ভাইয়া, ড্রামা বাদ দিয়ে এসো। সাদির গম্ভীর গলা, যাব না। বলেই ছোঁয়া সাদির হাতে কামড় বসিয়ে দেয়। সাদি কোনো শব্দ না করে ছোঁয়ার হাত ছেড়ে দেয়।